হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এনটিপিসি পরীক্ষা রয়েছে সামনে, এবং সেটা তোমরা জানো যে প্রত্যেকেই টিসিএস নেবে। তো টিসিএস এর যে বিগত কয়েকটি পরীক্ষাতে যারা যেরকম ধরনের কোশ্চেন রয়েছে বা এসেছিল, তার উপর ভিত্তি করে আমাদের আজকে ম্যাথ ক্লাস শুরু হচ্ছে। তো এর অনেক আগে আমরা ম্যাথ পড়াতাম, এবং সেখানেও আমরা মিশন এনটিপিসি বলে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করেছি। তো সেগুলো তোমাদের একটা প্লে লিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে সেগুলো চেক করতে পারো। এবং আজকে থেকে আমরা এই টিসিএস এ আসা বিগত কয়েকদিনের প্রশ্ন, যেগুলো বিগত কয়েকটি পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো। তাহলে তোমাদের এর মধ্যে একটা আন্দাজ বা ধারণা তৈরি হবে যে টিসিএস কি ধরনের কোশ্চেন তোমাদের করে থাকে, এবং যেগুলো তোমাদের আসন্ন এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা, আমি অঙ্কগুলো টিসিএস এ ম্যাক্সিমাম জায়গাতেই ইংরাজিতে আসে, তো ইংরাজিতেই এখানে থাকবে। তো সেগুলোকে আমি বাংলাতে তোমাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। তোমরা চাইলে অঙ্কটা দেখার পর পজ করে নিজেরাও প্র্যাকটিস করতে পারো, পরবর্তীতে তার স্টেপগুলো তোমরা দেখেও নিতে পারো। তো চলো আজকে আমরা শুরু করছি প্রথম অঙ্ক, যেটি রয়েছে two pipes A and B can fill a Keystone in 12.12 hours and 25 hours respectively. These pipes are opened simultaneously, and it is found that due to a leakage in the bottom, it took 1 hour 40 minutes more to fill the Keystone. When the Keystone is full, in how much time will the leak empty the Keystone? ঠিক আছে, তো এটা তোমাদের দেখো এসএসসি সিপিও 2020-তে এসছে কোশ্চেনটা, যেখানে অর্থটা আমি ফার্স্টে বলেছি যে দুটো পাইপ আছে এ এবং বি, যেটা দুটো নল আমরা বলে থাকি। দুটি নল একটা চৌবাচ্চাকে পূর্ণ করতে সময় নেয় 12.5 ঘন্টা, বা 12 × 1 = 2 ঘন্টা এবং 25 ঘন্টা। অর্থাৎ এ ভর্তি করতে পারে 12.5 ঘন্টায় এবং বি ভর্তি করতে পারে 25 ঘন্টায় একা একা, রেসপেক্টিভলি বলে দিয়েছে। দ্য পাইপস আর ওপেন সিমিউলটেনিয়াসলি অ্যান্ড ইট ইজ ফাউন্ড দ্যাট, অর্থাৎ পাইপ দুটোকেই তুমি বা নল দুটোকেই তুমি খুলে দিলে একসাথে, এবং তুমি এটা দেখলে যে নিচেতে একটা লিক থাকার কারণে এটি ভর্তি হতে 1 ঘন্টা 40 মিনিট বেশি নিচ্ছে। অর্থাৎ যতক্ষণ তার সময় নেওয়া উচিত তার থেকে 1 ঘন্টা 40 মিনিট বেশি সময় সে নিচ্ছে। এবং তাহলে আমাকে কি বার করতে হবে? হোয়েন দ্য কিস্টান ইজ ফুল, যখন তোমার চৌবাচ্চাটি ফুল থাকবে তখন কেবলমাত্র নিচেতে থাকা ওই লিকের কারণে সেই লিকটি কতক্ষণে ট্যাঙ্কটাকে বা চৌবাচ্চাটিকে খালি করতে পারবে। অপশন দেওয়া রয়েছে 45 আওয়ার্স, 48 আওয়ার্স, 50 আওয়ার্স এবং 42 আওয়ার্স। তো এটা আমরা করবো কিভাবে? প্রথমে তোমাকে এটাকে দুটো পার্টে ভেঙে নিতে হবে। প্রথমে দেখো এ এবং বি যে দুটি পাইপের নাম এখানে দেওয়া রয়েছে, এখানে এ আর এখানে বি দুটো পাইপের দেওয়া রয়েছে। সেই প্রথমে যে 1 ঘন্টা 40 মিনিট বেশি লাগে এগুলোকে তুমি ভুলে যাও। এখানে এ পাইপ কতক্ষণে ভর্তি করছে? এ পাইপ তোমাদের ভর্তি করছে 12.1-2 ঘন্টাতে, এবং বি ভর্তি করছে 25 ঘন্টাতে। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে সবার ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এ এবং বি একসাথে সেটিকে কতক্ষণে ভর্তি করতে পারবে। সেজন্য আমরা কি জানি, একসাথে যদি ভর্তি করার ফর্মুলা দেখি, তাহলে এ এর টাইম লাগে যেটা, অর্থাৎ এর টাইম লাগছে কত? 12.1-2, সেটা ইনটু বি এর কতক্ষণ লাগছে? 25 ঘন্টা, সেটা হোল ডিভাইডেড বাই যেটা কি 12.1-2 প্লাস 25। যদি ভর্তি করার কথা আসে, এখানে ভর্তি করার কথা বলে প্লাস এসে, যদি আমি খালি করার কথা ভাবতাম তাহলে এখানে মাইনাস থাকতো। তো এটা আমাকে কি পাবো এখান থেকে বার করে? তাহলে এ প্লাস বি উভয় যদি আমরা একসাথে খুলে দিই তাহলে কতক্ষণ সময় নিচ্ছে ট্যাঙ্কটিকে ভর্তি করার জন্য। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাবে? প্রথমে তোমাকে পূর্ণ ভাঙতে হবে, আমি একদম সিম্পলি বলে দিচ্ছি যাতে প্রত্যেকে তোমরা বুঝতে পারো। তাহলে 12.1-2 যদি আমরা পূর্ণ ভেঙে দিই তাহলে পেয়ে যাবো 25/2 গণিত 25 ডিভাইডেড বাই, এখানেও তাই 25/2 প্লাস 25। এই দুটোকে আমি গুণ করে নেবো। দেখো 25 কত হয়? 625, ভাগ করার প্রয়োজন নেই, 625/2 হোল ডিভাইডেড বাই, এখানে এই দুটোর মধ্যে যোগ করে নেবে, তাহলে কি হবে? এইটার সাথে এইটার গুণ হয়ে যাবে, তাহলে 2 × 25 = 50, সেইটার সাথে এই 25টা যোগ হয়ে যাবে, 25 আর 50-এ 75, তাহলে এখানে আমরা পাবো 75/2। এবার এই দুইটা কেটে যাবে, পড়ে থাকছে 625 ডিভাইডেড বাই 75। কিভাবে আসছে দেখো, আমরা কি লিখি এখানে থাকলে একদম ডিটেলসে, 625/2 গণিত নিচেটা উল্টে যায় 2/75। সেইভাবে আমি বললাম প্রথমেই যে 2 আর 2 কেটে যাবে এবং পড়ে থাকবে 25 দিয়ে এটা কাটবে, 25 × 3 = 75 আর 25 625। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? 25/3 ঘন্টা, যেটা কি করছে এ এবং বি উভয়কেই যদি আমি খুলে রাখি তাহলে সময় নেবে। এবার আমি পেয়ে গেলাম। এবার ধরে নাও এইটা একটাই, এ এবং বি একটাই নল, যে 25/3 ঘন্টায় ট্যাঙ্কটিকে ভর্তি করে দেয়, এবং সেই ভর্তি করতে গিয়ে যেহেতু নিচেতে একটা লিক রয়েছে সেই জন্য তার 1 ঘন্টা 40 মিনিট বেশি সময় লাগে।
তাহলে 1 ঘন্টা 40 মিনিট বেশি সময় লাগে, মানে 1 ঘন্টা 40 মিনিট মানে কত সময়? 1 ঘন্টা 40 মিনিট মানে কত সময়? যদি আমি এটাকে ভগ্নাংশ আকারে নিয়ে আসি, দেখো 1 ঘন্টাটা পূর্ণ সংখ্যা এবং 40 মিনিটটা 1 ঘন্টার কত অংশ? 2/3 অংশ। তাহলে আমরা লিখতে পারি যে 1 ঘন্টা 40 মিনিট সমান 2/3 ঘন্টা। ওকে, তাহলে 1 ঘন্টা 40 মিনিট সমান 1/2/3 ঘন্টা। তাহলে এইটা সে বেশি সময় নিচ্ছে। তাহলে বেশি সময় নিয়ে মোট সময় কতটা নিচ্ছে সে? আগে ভর্তি করতে সময় নিচ্ছিল এটা, এখন সে বেশি সময় নিচ্ছে এটা। তাহলে এই দুটোকে আমি যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাব 25/3 প্লাস 1/2/3। এটাকে আমি একবারে পূর্ণ ভেঙে লিখছি, যেটা হচ্ছে 5/3। তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি একদম 30/3 সমান 10 ঘন্টা। তাহলে এ আর বি দুটো নলকে যদি খুলে রাখি, সেক্ষেত্রে যদি লিকেজ না থাকে তাহলে তারা 25/3 ঘন্টাতে সে সম্পূর্ণ ভর্তি করতে পারছে। কিন্তু লিক থাকার কারণে তার সময় লেগে যাচ্ছে সেটাকে 10 ঘন্টা। তাহলে শুধুমাত্র যদি লিকের কারণে সেই ফুল ট্যাঙ্কটি খালি হবে কতক্ষণে? এবার আবার সেই একটাই নিয়ম, যেখানে কি পাবো আমরা, সেই এই যে ফর্মুলাটা আমি ইউজ করলাম ভর্তি করার জন্য, এখানে সেম হবে। এখানে দেখো যেহেতু এমটি বলেছে বা খালি বলেছে, তাহলে এই দুটোর মধ্যে ঠিক উল্টোটা হবে, অর্থাৎ পেয়ে যাবো আমরা 10 × 25/3 ডিভাইডেড বাই 10 - 25/3। ঠিক আছে, এখানে দেখো বলেছিলাম আমি যে এখানে যেহেতু ফুলফিল করার কথা বলেছে সেই জন্য এখানে প্লাস হয়েছে, এবং লাস্ট আমাকে বলেছে যে লিকটা দিয়ে কতটা খালি হয়ে যাবে কতক্ষণে, সেই জন্য আমি এখানে মাইনাস বসিয়েছি। ওকে, এবার তো এটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। এখানে আমরা কত পাবো? 250/3, আর এখানে আমরা যদি যোগ করি তাহলে পেয়ে যাবো 5/3। তাহলে এখানে 3 আর 3 কেটে যাবে, আর 5কে কত দিয়ে কাটবে? 50। অতএব সমান হবে 50 ঘন্টা। তাহলে উত্তর আমি কত পেয়ে গেলাম? 50 ঘন্টা, যেটা এখানে রয়েছে দেখো অপশন সি তে। তাহলে যদি এ এবং বি দুটি নল একটি ট্যাঙ্কে যথাক্রমে 12.5 ঘন্টায় এবং 25 ঘন্টায় ভর্তি করতে পারে, এবং দুটোকে যদি আমরা একসাথে খুলে রাখি, নিয়ে দেখি যে নিচেতে একটা লিক থাকার কারণে সে ভর্তি করতে 1 ঘন্টা 40 মিনিট বেশি সময় নিচ্ছে, তাহলে ফুল যখন ট্যাঙ্কটি থাকবে তখন কেবলমাত্র নিচের লিকটি দিয়ে বা নিচের যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে ট্যাঙ্কটি খালি হতে সময় নেবে 50 ঘন্টা। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরের অঙ্ক দেখো কি রয়েছে, এ পাম্প ক্যান ফিল এ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইন 1 hour, বিকজ অফ এ লিক ইট টুক 1.13 hours টু ফিল দ্য ট্যাঙ্ক। In how many hours can the leak alone drain all the water of the tank when it is full? দেখো আগের অঙ্কটা যেটা করলাম সেটা এর থেকে আরো বেশি জটিল ছিল। এটা তারই একটা পার্ট বা বলতে পারো সেকেন্ড অংশটুকু, যেটা একটা অঙ্ক রূপে চলে এসছে। কি বলছে যে একটা পাম্প বা একটি নল দিয়ে একটি চৌবাচ্চা 1 ঘন্টায় ভর্তি করা যায়, কিন্তু একটা লিকের কারণে বা একটা ছিদ্রের কারণে এটি 1.13 ঘন্টা সময় নেয়। তাহলে কতক্ষণে এক ভর্তি ট্যাঙ্কটি সেই ছিদ্রটি দিয়ে খালি হবে? ঠিক আছে, অর্থাৎ যখন ট্যাঙ্কটি ফুল থাকবে তখন ওই ছিদ্র দিয়ে কতক্ষণে সব জল বেরিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি ফর্মুলা, সে যেটা আমরা করেছিলাম বা আগের সেকেন্ড স্টেজে করলাম, যে এখানে কি রয়েছে, সময় নিয়েছে কত? 1.13, তাই তো? সময় আগে ছিদ্রের কারণে আগে নিত কত? 1 ঘন্টা, আর এখন নিচ্ছে 1.13 ঘন্টা, ডিভাইডেড বাই এখানে খালি করার কথা বলা হয়েছে, তাই 1.13 বিয়োগ 1। এই হচ্ছে আমাদের ফর্মুলা, একদম সিম্পলি। এটা থেকে যদি আমরা করি তাহলে কি পেয়ে যাবো? দেখো এখানে পূর্ণ যদি তোমরা ভেঙে দাও তাহলে পেয়ে যাবো 4/3 গুণিত 1 ডিভাইডেড বাই 4/3 মাইনাস 1। তাহলে এখান থেকে 4/3কে 1 দিয়ে গুণ করলে আমরা 4/3ই থাকবে, আর নিচেতে যদি আমরা বিয়োগটা করি এই 3টার সাথে 1 গুণ হয়ে 3, 4 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 1, মানে 1/3। ওকে, তাহলে এখানেও সেম 3/3 কেটে যাবে, আর 1 দিয়ে 4 কাটলে একই 4ই থাকবে, অর্থাৎ সমান 4 আওয়ার্স বা 4 ঘন্টা। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে যদি একটি পাম্প একটি ট্যাঙ্কে জল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং একটি ছিদ্র থাকার কারণে সেই সময় লাগে 1.13 ঘন্টা, তাহলে 4 ঘন্টায় কেবল একটা ভর্তি যখন ট্যাঙ্কটি থাকবে তখন 4 ঘন্টায় সেই ছিদ্রটি দিয়ে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যাবে। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, an article was sold
at a loss of 13.5%. If it was sold for rupees 1104 more, then there would have been a profit of 9.5%. The cost of price of the article was 4,400, 4,600, 4,800 and 4,200. তো কোনটা আমার সঠিক উত্তর? তো প্রথমে আমি অঙ্কটা তোমাদের বাংলায় বলে দিই যে একটি দ্রব্য 13.5% লসে বিক্রি করা হয়েছে। যদি সেই দ্রব্যটি আরো 1104 টাকায় বেশি বিক্রি করা হতো তাহলে তার 9.5% লাভ হতো। তো সেই দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো সেটা আমরা কি, এটা দেখো খুব ইজিলি ধরে নাও যে ধরো সেই দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজে রয়েছে সেই জন্য আমি এটা ধরে নিলাম। দেখো এইভাবে তোমাদের খুব সহজ মনে হবে। সে বিক্রি করেছে কততে? 13.5% লোকসানে, অর্থাৎ 13.5 টাকা প্রতি 100 টাকায় লোকসানে, মানে বিক্রি করেছে দেখো এখানে 86.5 টাকায়, তাই তো। যদি সে 1104 টাকায় আরো বেশি বিক্রি করতো তাহলে সে লাভ করতো 9.5%, মানে তখন তার বিক্রিটা কত হতো? 109.5 টাকায়, ঠিক আছে। এখানে তোমাদের এই প্যাডে অভ্যস্ত না থাকার জন্য হাতের লেখাটা একটু গন্ডগোল হচ্ছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো 109.5 টাকায়, ক্লিয়ার। তাহলে দ্রব্যটির দাম হচ্ছে 100 টাকা, সে যদি 13.5 টাকায় লোকসানে বেচে তাহলে তার দ্রব্যটির বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। যদি সে 1104 টাকায় বেশি বেচতো তাহলে সে 9.5% লাভ হতো, তাহলে তখন তার বিক্রয় মূল্য হতো এত পার্সেন্ট। এইবার সে এই যে দুটোর মধ্যে ডিফারেন্স, অর্থাৎ 13.5% লোকসান এবং 9.5% লাভ, যে দুটোর মধ্যে ডিফারেন্স কত রয়েছে সেটা আমাকে কত পার্সেন্ট সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স এটা দেখো, তার মানে 109.5 থেকে 86.5 বিয়োগ করে দাও, যেখান থেকে পাবে 23%। তাহলে 23% ডিফারেন্স ক্রিয়েট করছে কত টাকা? সেটা ক্রিয়েট করছে দেখো 1104 টাকা, অর্থাৎ 1104 টাকায় বেশিতে যদি আমরা বিক্রি করতাম তাহলে একবারে 13.5% লোকসান থেকে একদম 9.5% লাভে গিয়ে পৌঁছে যেতাম, মানে 23% ডিফারেন্স তৈরি হতো। তাহলে 23% সমান হচ্ছে, একদম সিম্পলি 23% সমান হচ্ছে 1104 টাকা। তাহলে আমার 100%, যেটা আমার ক্রয় মূল্য ধরেছি সেটা আমার কত? 100% সমান কত? এটা তোমরা যখন নিজেরা বুঝে যাবে দেখবে এতটা তোমাদের বোঝানোর জন্য যতটা আমি লিখলাম এটা প্রয়োজনও পড়বে না, তোমরা এক চান্সে 1 মিনিটও লাগবে, 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারবে। তাহলে 100% সমান কত? তাহলে আমরা 100% সমান কত? 100/23 ইন্টু 1104। কাটাকাটি করে দাও, 23 দিয়ে 4 দিয়ে যাবে, 4 23 92, আর তারপরে থাকছে এটা 8, তাহলে 48। তাহলে এবার 48 ইন্টু 100 সমান হচ্ছে 4,800 টাকা। ওকে, তাহলে কি হচ্ছে, যদি কোনো দ্রব্যটিকে 13.5% লোকসানে বেচা হয় এবং সেটিকে যদি আরো 1104 টাকায় বেশিতে বেচা হতো তাহলে তার 9.5% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 4800 টাকা। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? যদি বুঝতে না পারো তাহলে আরেকবার রিপিট দেখে নাও, খুবই সহজ অঙ্ক এটি। পরবর্তী দেখো, পরবর্তী কোশ্চেন 4 নাম্বার, যে ইন অ্যান এন্ট্রান্স এক্সামিনেশন at different centers a total of 25, 30, 40, 45, 60 and 100 students appeared. The pass percentages of the different centers are 20%, 30%, 35%, 40%, 50% and 75% respectively. The pass percentage of that entrance examination is correct to the nearest integer. অর্থাৎ এটার অর্থ হচ্ছে তোমাদের যে উত্তরটা যেটা আসবে সেটা যদি দশমিক ভ্যালু থাকে তাহলে তার কাছাকাছি যেটা হবে সেটাই উত্তর। ওকে, যদি একদম খুব দশমিকে বা ধরো আমরা যেটা জানি যে অ্যাপ্রক্স, যেটা আমরা প্রায় ধরে নিই, সেরকম উত্তর চাইছে। তাহলে এখানে কি বলেছে যে একটি এন্ট্রান্স এক্সামিনেশনের বিভিন্ন সেন্টারে কতগুলো স্টুডেন্টস রয়েছে, প্রথমটাতে 25 জন, তারপরে 30 জন, তারপর 40 জন, 45 জন, 60 জন এবং 100 জন পরীক্ষা দিয়েছে, এবং সেখানেই পাস করার হার যেটা রয়েছে যথাক্রমে 20%, 30%, 35%, 40%, 50% এবং 75%। তাহলে ওভারঅল আমাদের পাসের পার্সেন্টেজ কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে আমাদের টোটাল যে স্টুডেন্টস গুলো রয়েছে সেগুলো আমি টুকে নেব। কিভাবে? দেখো, এবার প্রথমটা থেকে ছিল কতজন? 25 জন, তারপরে ছিল 30 জন, তারপরে ছিল 40 জন, তারপরে ছিল 45 জন, তারপরে হচ্ছে 60 জন, তারপরে হচ্ছে 100 জন। ওকে, তাহলে এতগুলো। এবারে 25%, 25 জনের মধ্যে পাস করেছে কতজন? 20%। 30 জনের মধ্যে পাস করেছে 30%। 40 জনের মধ্যে পাস করেছে 35%।
45 জনের মধ্যে পাস করেছে 40%, 50 জনের মধ্যে পাস করেছে 60 জনের মধ্যে পাস করেছে 50%, আর 100 জনের মধ্যে পাস করেছে 75%। ওকে, তাহলে কতজন, এবার 25 জনের যদি 25% পাস করে মানে কতজন, তাহলে দেখো 2.5 × 2 মানে হচ্ছে 5 জন, 30 জনের 30% মানে হচ্ছে 9 জন, 40 জনের 35% মানে কিভাবে আমরা করবো দেখো, এটা আমি দেখিয়ে দিচ্ছি, মানে 3.5 × 4, ঠিক আছে, মানে 10 দিয়ে দুটোকে ভাগ করে গুণ করে দেবে, তাহলে হয় এটাকেও 10 দিয়ে ভাগ, এটাকেও 10 দিয়ে ভাগ, নিয়ে যেটা আসবে সেটাকে গুণ করে দিলেই আমরা পার্সেন্টেজ ভ্যালু পেয়ে যাব। তাহলে এটা পাচ্ছি 3.5, এটা পাচ্ছি 4, তাহলে 3.5 × 4 মানে 3 4 12, আর 2 মানে হচ্ছে 14 জন। তারপর হচ্ছে 4.5 and 4, 4.5 কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 16 আর 2 18, এখানে পাচ্ছি 30 জন, 50% খুব ইজি, আর এটা 75%, 75 জন। তাহলে মোট পাস প্রার্থী, এটাকে তোমাকে টোটাল সাম আপ করতে হবে, আর এখানে মোট পরীক্ষার্থী, সেটা এটাকে সাম আপ করতে হবে। তো এটাকে তুমি যোগ করো, দেখো যোগ করে কত পাবে, 5 আর 5 10 0, হাতে থাকে 1, 6 1 7, 7 আর 4 11, 11 আর 4 15, 15 আর 5 20, 20 0, হাতে থাকে 2 আর 1 3। তাহলে টোটাল পরীক্ষার্থী ছিল 300 জন, তার মধ্যে পাস করেছে কতজন, 5 আর 9 14, 14 আর 4 18, 18 আর 8 26, 26 আর 5 31, 31 এর 1 হাতে থাকে 3, 3 আর 7 10, 10 আর 1 11, 11 আর 2 13, সরি ভুল হচ্ছে কোথাও, 9 আর 5 14, 14 আর 4 18, 10 আর 5 সরি এখানে দেখো 31 এর 1 হাতে থাকে 3, তো 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 1 14, 14 আর 1 15, মানে টোটাল হচ্ছে 151 জন। তাহলে আমাদের মোট পরীক্ষার্থী হচ্ছে 300 জন, পাস করেছে 151 জন, মানে পার্সেন্টেজ কত, 151/300 ইন্টু 100, এটাতে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো। এটা তোমাদের মুখে মুখে এমনি করে ফেলতে পারবে, কেটে যাবে, এবং 151কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 50.33। তাহলে আমাদের কি বলেছে, নিয়ারেস্ট ডিজিট, তাহলে 50.33 নিয়ারেস্ট হচ্ছে 50%, মানে হচ্ছে অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর। তাহলে যদি কোনো একটা পরীক্ষায় 25 জন 30 বিভিন্ন সেন্টার থেকে 25 জন 30 জন 40 জন 45 জন 60 জন এবং 100 জন পরীক্ষা দিয়ে থাকে, এবং সেখানে যদি ডিফারেন্ট সেন্টার থেকে যথাক্রমে 20%, 30%, 35%, 40%, 50% এবং 75% পাস করে থাকে, তাহলে ওভারঅল পাস পার্সেন্টেজ হচ্ছে 50%। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, 5 নাম্বার, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি at 10% per annum for 2 years is rupees 8,100. What would be the compound interest in rupees on the same sum of the same period at 15% per year when the interest is compounded yearly? কি বলছে, যদি সরল সুদে কোনো একটি টাকার 10% সুদের হারে 2 বছরের সুদ হয় 8,100 টাকা, তাহলে তার জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ কত হবে ওই একই পিরিয়ড, অর্থাৎ 2 বছরেই সুদের হার হচ্ছে 15% হয়ে যাবে এবং টাইম থাকবে একই, অর্থাৎ বছরেই কাউন্ট হবে সুদটি, সেটা আমাকে বার করতে হবে। সবার আগে আমাকে দেওয়া আছে কোনো একটি টাকার 10% সুদের হারে 2 বছরের সুদ হচ্ছে 8,100 টাকা। তো সেটা আমার সূত্র কি জানি, সরল সুদের, যে সরল সুদ মানে হচ্ছে যদি আমরা আই ধরি তাহলে আই ইকুয়াল টু পি টি আর বাই 100, যেখানে পি হচ্ছে আসল, টি হচ্ছে টাইম, আর হচ্ছে রেট বা ইন্টারেস্ট রেট, আর 100, তাহলে আমরা পেয়ে যাব ইন্টারেস্ট বা সুদ। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, পি বার করতে হবে, বাকি সব দেখো আমরা জানি। তো প্রথমে আমি আসলটা বার করে নেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি ইন্টু টি কত আছে 2, আর কত আছে 10 ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 8,100। ওকে, তাহলে এখান থেকে দেখো 0 কেটে দাও, এখানে থেকে 5 চলে আসবে, সরাসরি 5কে যদি আমরা 8,100 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা আসল পেয়ে যাব। কত পাচ্ছি, 0 0 5 40, 40,500 টাকা। তাহলে এইটা হচ্ছে আমার আসল। এবার এই আসলে 15% হারে 2 বছরের জন্য তোমাকে কম্পাউন্ড রেট সুদ বা যৌগিক সুদ, জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। সেটার সূত্র কি, সেটার সূত্র হচ্ছে জটিল সুদ বার করার, সরি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে ইন্টারেস্ট রেট, আর এন হচ্ছে টাইম, যেটা হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, তাহলে এখান থেকে আমরা কি জানছি যে পিটা তো আমরা বার করে ফেলেছি অলরেডি, তা সেটা হচ্ছে 40,500 ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট রেট কত এই ক্ষেত্রে 15/100
টু দি পাওয়ার টাইম পিরিয়ড একই, মানে হচ্ছে 2। তো এখানে ফার্স্টে দেখো 5 দিয়ে কাটো, 3 20 কেটে যাবে, তাহলে এখানে থেকে পাচ্ছি 40,500 গণিত এইটা তুমি 1 প্লাস 3/20 যোগ করে দিলে 20 1 20, 20 সাথে 3 যোগ মানে 23/20 হয়ে যাবে। 23/20 স্কোয়ার মানে হচ্ছে 23/20 ইন্টু 23/20, দুবার আমি একবারে লিখে দিলাম। এখানে 0 দুটি তুমি এর সাথে কেটে দাও, তাহলে পড়ে থাকছে 405 গুণিত 23 গুণিত 23 ডিভাইডেড বাই 4। 23 এর বর্গ কত হবে? 23 এর বর্গ মানে হচ্ছে 529, মানে আমরা এখান থেকে পাচ্ছি 405 গুণিত 529 ডিভাইডেড বাই 4। এটাকে তুমি যদি ক্যালকুলেট করো, তোমাকে একটু গুণ ভাগ করতেই হবে, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 53,561.25। ঠিক আছে, এটা তোমাকে একটু করতে হবে, যেখানে একটু দশমিকের ভ্যালু আসবে, খুব একটা কঠিন নয় 4 দিয়ে ভাগ করা। তো এইটা হচ্ছে তখন আমাদের কি বেরোয়, এখানে সুদ আসল উভয়ই বেরিয়েছে। আমাকে এখানে কি চেয়েছে, এখানেও দেখো নিয়ারেস্ট অফ ₹1 দিয়ে দিয়েছে, মানে দশমিকটা তোমাকে বাদ দিতে বলেছে। ঠিক আছে, এখানে দেখো দশমিকটা তোমাকে বাদ দিচ্ছে, নিয়ারেস্ট টু ₹1 বলেই দিয়েছে। ঠিক আছে, তো শুধুমাত্র আমাকে জানতে চাইছে যে সুদ কত, তাহলে আমাকে এটা বেরিয়েছে সুদ আসল, আর এখানে আমি আসল তো আগেই বার করেছিলাম, তাহলে এটাকে সিম্পলি বিয়োগ করে দিতে হবে, যে 53,561.25 থেকে 40,500 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাবে দেখো 13,061.25। এবার যেহেতু এখানে নিয়ারেস্ট টু ₹1 বলেছে, তো 0.25টা বাদ দিয়ে দাও, 13,061, যেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম। তাহলে অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। অর্থাৎ যদি সরল সুদের হারে কোনো একটি টাকার 2 বছরে 10% সুদের হারে সরল সুদ হয় 8,100 টাকা, তাহলে সেই পরিমাণ টাকাটারই 15% সুদের হারে 2 বছরের জন্য কম্পাউন্ড সুদ বা চক্রবৃদ্ধি সুদ হবে 13,061 টাকা। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, ইফ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 60% and the denominator is increased by 40%, then the resultant fraction is 16/63. The original fraction is 2/9, 5/9, 4/9 or 2/11. অর্থাৎ কি বলেছে, যে একটি ভগ্নাংশের যদি লবকে আমরা 60% বাড়িয়ে দিই, ঠিক আছে, নিউমারেটর মানে হচ্ছে লব, এবং যদি হরকে আমরা 40% বাড়িয়ে দিই, তাহলে যে ভগ্নাংশটি পাই সেটা হচ্ছে 16/63। তাহলে অরিজিনাল ভগ্নাংশটি বা আসল ভগ্নাংশটি হচ্ছে কত? তো এক্ষেত্রে তুমি XY ধরেও করতে পারো, নাও করতে পারো। দেখো যদি আমরা ধরে নিই ভগ্নাংশটি হচ্ছে XY, তাহলে একে আমরা 60% বাড়িয়ে পেয়েছি 16 হয়েছে, সরি, তাহলে এটা পেয়েছিলাম কত, 16, আর এখানে পেয়েছি 40% বাড়িয়ে যেটা পেয়েছে 63, তাহলে এটা আমরা পেয়েছিলাম। তাহলে যদি 40% 60% বেরিয়ে লবকে যদি আমরা 60-এর 60% বাড়িয়ে যদি 16 পেয়ে যাই, তাহলে 16টা হচ্ছে কি, যে মেন সংখ্যা সেটা হচ্ছে 160% সমান হচ্ছে 16, আর এটা হচ্ছে 140% সমান হচ্ছে 63। তাহলে দুটোরই আমাকে 100% কত সেটা শুধু বার করতে হবে। তাহলে দেখো 160% যদি 16 হয়, তাহলে 100% হবে, খুব ইজি, মুখে মুখে হয়ে যাবে, যেটা হচ্ছে 10, আর এখানে হচ্ছে 140% হচ্ছে 63, তাহলে 100% হবে কত, যেটা হচ্ছে তোমার দেখো 63টা যদি 63টা হচ্ছে তোমার 140%, তাহলে হবে এটা 140 দিয়ে ভাগ নিয়ে 100 দিয়ে গুণ, তাহলে 0 0 কেটে দাও, 7 দিয়ে এটা কাটবে 2, এটা কাটবে 9, 2 দিয়ে এটা কেটে যাবে 5, মানে হচ্ছে 5 9 45, তাহলে 100% সমান হচ্ছে 45। তাহলে আসলে লব ছিল 10 আর হর ছিল 45, তাহলে ভগ্নাংশটা কত হবে, 10/45, কাটাকাটি 5 দিয়ে হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 9, তাহলে হচ্ছে 2/9। তাহলে অপশন এ হচ্ছে দেখো এটির সঠিক উত্তর। যদি কোনো ভগ্নাংশের লবকে আমরা 60% বাড়াই এবং হরকে যদি 40% বাড়াই, নিয়ে যে ভগ্নাংশটি পাই সেটি হচ্ছে 16/63, তাহলে আসল ভগ্নাংশ ছিল 2/9। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, হাউ মেনি নাম্বারস বিটুইন 300 and 700 আর ডিভিজিবল বাই 5, 6 or 8। ঠিক আছে, যে
300 থেকে 700 মধ্যে কি কি সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলি 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য? তো এটা তো খুব সহজ। যদি আমরা তাহলে কি করতে হবে, 5, 6 আর 8 এই তিনটের লসাগু করতে হবে, যেটাকে আমরা বলি। ঠিক আছে, লসাগু দেখো, প্রথমে তুমি এটাকে 2 দিয়ে, তাছাড়া কিছু করার নেই, 2 দিয়ে 5, 3, 4 এটা যাবে। এবার তুমি গুণ করে দাও, 5 2 10, 10 3 30, 30 4 120, তাহলে লসাগু আমি পেয়ে যাচ্ছি 120। এবার 120 গুণিতক 300 আর 700 মধ্যে কত? দেখো এটা যদি 3 দিয়ে গুণ করি, এটা খুবই সোজা, 300 3 12 36 360, যেটা 300 পর পেয়ে যাচ্ছি। 4 দিয়ে গুণ করলে 480, 5 দিয়ে গুণ করলে 600, আর 6 দিয়ে গুণ করলে 720, তাই তো? তাহলে 720টা আবার দেখো 700 বাইরে চলে যাচ্ছে, এটাও হবে না। আবার 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 240, যেটাও 300 নিচে চলে আসছে, তো সেটাও হবে না, সরি 240 হবে, 2400 নয়। তাহলে কটা পেলাম? 300 এবং 700-র মাঝে 3টে। তাহলে অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর, যে 300 এবং 700-র মাঝে এরকম 3টি সংখ্যা আছে, যে সংখ্যা 3টি 5, 6 এবং 8 তিনটে দ্বারাই বিভাজ্য থাকবে। ওকে, অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, দ্য এভারেজ এজ অফ 40 স্টুডেন্টস of a class is 16 years. After admission of 10 new students, এখানে admission বানানটা একটু ভুল রয়েছে, যাই হোক, of 10 new students to the class, the average becomes 15 years. If the average age of 5 of new students is 11 years, then the average age of the remaining 5 new students is 11, 16, 10 and 15. অর্থাৎ কি বলেছে, যে কোন একটি ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 16 বছর। নতুন 10 জন ভর্তি হওয়ার পর সেই ক্লাসের এভারেজ বয়স হয়ে যাচ্ছে 15 বছর। যদি সেই নতুন যে 10 জন ঢুকেছিল তার মধ্যে 5 জনের এভারেজ এজ যদি হয় 11 বছর, তাহলে বাকি 5 জনের এভারেজ ইয়ার কত হবে? তাহলে এখানে কি করতে বলেছে, অর্থাৎ প্রথমে স্টুডেন্ট সংখ্যা ছিল 40 জন, তাদের এভারেজ এজ ছিল 16 ইয়ার্স, তাহলে প্রথমে 40কে 16 দিয়ে গুণ করে দাও, মানে পেয়ে যাচ্ছি টোটাল এজ অফ দ্য ক্লাস ইজ 640। এবার কি বলেছে, 10 জন স্টুডেন্ট নতুন আসার পর ক্লাসের এজ বা এভারেজ এজ 15তে নেমে যায়, অর্থাৎ 15 তখন স্টুডেন্ট হয়ে গেল কত? 50 জন, এবং এভারেজ এজ হয়ে গেল 15, তখন টোটাল হয়ে যাচ্ছে 750 জন। তাহলে নতুন যে 10 জন ঢুকেছিল তাদের মোট এজ কত হবে? 750 বাই 600 বিয়োগ 640, মানে হচ্ছে 110 বছর। ওকে, তাহলে 110 বছর যদি হয়, তাহলে সেই 10 জনের এভারেজ আয়ু কত হচ্ছে? 110 বাই 10 সমান হচ্ছে 11 বছর। এবার আর একটা কথা কি বলা রয়েছে, যে যদি 5 জনের গড় বয়স 11 হয়, এখানে দেখো 5 জনের গড় বয়স 11 যদি হয় বলে দিয়েছে, তাহলে বাকি 5 জনের কত? তাহলে 5 জনের 11 বয়স মানে হচ্ছে তার মোট বয়স হচ্ছে 55, 5 11 55, তাহলে 110 থেকে যদি আমি 55 বাদ দিই পড়ে থাকছে 55, সেটার ক্ষেত্রেও 11 বছরই আসছে। এখানে তোমাদের অনেক সময় এই 11টার জায়গায় তোমার যদি আলাদা দেওয়া থাকে, তখন আবার তোমাকে কি করতে হবে, 10 জনের টোটাল বয়স আমি যেটা এখানে বার করলাম 110 বছর, সেটা তোমাকে রেখে দিতে হবে। তাহলে 10 জনের মোট বয়স হচ্ছে 110, এবার ধরে নাও বললো যে 5 জনের এভারেজ আয়ু হচ্ছে 10 বছর, তাহলে তাদের মোট বয়স হচ্ছে কত? 50। তাহলে তোমাকে তখন করতে হতো 10 থেকে 50 বাদ নিয়ে পেতাম 60, তাহলে সেই 60টা হচ্ছে বাকি 5 জনের, তাই তখন তাকে 5 দিয়ে ভাগ করে পেয়ে যেতাম, তাহলে বাকি 5 জনের 12। কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে 11, তো এদের ক্ষেত্রে 11 যদি হয় তার মানে 55 বছর, সেই 55 110 থেকে 55 বাদলে পড়েও থাকবে আরো 55, তাকেও যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা সেই 11ই পাবো, অর্থাৎ বাকি 5 জন স্টুডেন্ট, নতুন স্টুডেন্টেরও এভারেজ আয়ু হচ্ছে বা এভারেজ বয়স হচ্ছে 11 বছর। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। যদি 40 জন, কোন একটি ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স হয় 16 বছর, এবং নতুন 10 জন স্টুডেন্টস বা ছাত্রছাত্রীরা প্রবেশের পর যদি সেখানকার বা সেই ক্লাসের গড় বয়স 15 বছর হয়, এবং যদি সেই নতুন ঢুকে যাওয়া 10 জন স্টুডেন্টের 5 জনের এভারেজ বয়স হয় 11 বছর, তাহলে বাকি 5 জনের এভারেজ বয়স কত হবে বা গড় বয়স হবে 11 বছরই। তো এখানে যে 11 ইয়ার্স দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের চেঞ্জ থাকতে পারে, 11 এর জায়গায় 12 থাকতে পারে, 10 থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে। এক্ষেত্রে যেটা ওখানে দিয়েছে সেটাই তোমাদের উত্তর বেরিয়ে গেছে, সেই জন্য তোমাদের খুব ইজি হলো, বা এটাই তোমাদের একটা কনফিউশন তৈরি যে একই কে আসবে, সেই জন্য তোমরা আবার অনেক সময় আলাদা করে দিয়ে চলে আসবে, কিন্তু এখানে ওটাই দিয়েছে কনফিউশন সৃষ্টির জন্য, 11 দিয়েছে, এবং বাকি 5 জনেরও তোমাদের 11 হবে। কিন্তু অনেক সময় যেটা থাকে এমনি নর্মালি যে 11 জায়গায় তোমাদের 10 নয়তো 12 এরকম থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের ডিফারেন্স ভ্যারি করবে। যেমন দেখো 10 ধরলাম, তখন বাকি 5 জনের বেরিয়ে গেছিল 12, তুমি যদি এখানে 12 ধরতে তাহলে বাকিদের বেরিয়ে যেত 10। ওকে, তো অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তো আজকের এই 8টি অঙ্ক তোমাদের জন্য
যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে এবং যারা যারা আরো এনটিপিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের চেনা জানা তাদের সাথে শেয়ার করে দিও। এবং তোমরা আরো কি কি ধরনের চাও বা কি কি ধরনের কোশ্চেন, যে ইংরেজিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, ইংরেজি কোশ্চেন নিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, তো তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে, থ্যাংক ইউ।